তৈরি করেছে, যেন আমরা নিজেদের মতো করে ছাত্রদের পড়াশোনার একটা পরিবেশ দিতে পারি। এবং প্রত্যেকটা ছাত্রাবাসে 3 জন করে শিক্ষক দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই কলেজ কর্তৃপক্ষ তথা আমাদের অধ্যক্ষ স্যার এই অভিভাবক সমাবেশের আয়োজন করেছে। আমি অভিভাবকদের পক্ষ থেকে স্যারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ছিলাম প্রায় 500 ছাত্রী। সভাপতি বক্তব্য এবং সভার সমাপ্তি ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে খুব সুন্দর একটি প্রাণচঞ্চল অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর অবস্থান আমরা জানব। যেহেতু এই এবং এটার মূল কারণ কিন্তু আপনারা অভিভাবক এবং ছাত্রছাত্রী সবার সমন্বয়ে একটা সুন্দর অনেকেরই এই তাপদাহের কারণে খরচিত হচ্ছে, কাজে আমি বেশি কথা বলবো না। আমি কয়েকটা কথা বলবো, জাস্ট একটা রুটিন কথা। অভিভাবকদের ছাত্রছাত্রীরা যেভাবেই বুঝাক না কেন, মূল কারণ কিন্তু তারা স্বাধীনভাবে থাকে, তার কিন্তু কোনো হদিস নাই। পাশাপাশি পড়াশোনা বাদ দিয়ে আড্ডা মারার, মোবাইল নিয়ে আড্ডা মারার, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারার সুযোগ কিন্তু আমাদের হলগুলোতে নেই। তার কারণে রাত 11টা 12টা যে স্যারের কাছে প্রাইভেট করা যায় সেখানে নাম্বারটা একটু বেশি আসে, নাম্বারটা একটু ভালো হয়, 28 পেলে 33 করে দেওয়া হয়। কিন্তু এই জন্য তো আমরা এই কলেজটা করি নাই। আমরা যখন এখানে আসতাম, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ক্লাসরুমে যেতাম, যে টিচারকে সসম্মানে অফিস রুমে বসতে বলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমি জিজ্ঞাসা করতাম, বাংলা ফার্স্ট পেপার, ইংরাজি সেকেন্ড পেপার, কোন স্যার তোমাদেরকে কেমন পড়াচ্ছে, ওই স্যারের কী কম আছে, আর একটু কী করলে সেই স্যার তোমাদেরকে আরও ভালো করে পড়াইতে পারবে, এটা তোমরাই বলো। তাদের কাছে আমি এগুলো শুনে আসতাম, কেন ওরাই কিন্তু ভালো শিক্ষক। যেহেতু তারা নিজেরা শিক্ষা গ্রহণ করে, ওরা কিন্তু শিক্ষা দিতেও জানে, শিক্ষা কীভাবে দিলে তারা ভালো গ্রহণ করতে পারবে সেটাও তারা জানে। এইভাবে আমি যখন পরে শিক্ষকদের সাথে কথা বলতাম, একদম বন্ধুর মতন করে এসে কথা বলতাম, তখন শিক্ষকরাও কিন্তু অনেক কিছু শুধরায় নিতে। আজকেও সেরকম ছাত্রছাত্রী একজন করে ডেকে নিয়ে এসে তাদের কাছে পড়াশোনার ব্যাপারে না, তোমরা কেন স্কুলে আসতে চাও না, কেন কলেজে আসতে চাও না, কি কোথায় ক্লাসে কি ঘাটতি আছে যে জন্য তোমরা আসো না। আমার মনে হয় যদি 100%-এর জায়গায় 99% ছাত্রছাত্রীরা ক্লাসে অবশ্যই রেজাল্ট ভালো করতো। কেন আসবে না স্কুলে সেটা আমি জানি না, সেটা কারণ অনুসন্ধান করতে হবে। তারপরে আমি যেটা বলবো, যেটা সবচেয়ে বড়, আমারও 3 ছেলে মেয়ে, আল্লাহর রহমতে 7টা নাতি নাতনি, সকলেই পড়াশোনা করতেছে। আমার বাড়িতে অনেকগুলো স্টুডেন্ট। আমি যেটা জানি, বাবা মা যদি ছেলে মেয়ের বন্ধু হয়ে যায়, তবে ছেলে মেয়ে ভয় না পেয়ে অনেক কথা বলে ফেলে যে আমরা জানো ওই টিচারটা না এরকম, তো আমার কিন্তু ভালো লাগে নেই, যদি এরকমভাবে করাতো আমার মনে হয় ভালো হতো। তখন কিন্তু আমরা টিচারদের কাছে এসে বলতে পারতাম, কথা বলার ভাব বিনিময়ে একটু অন্যরকম করে, ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম করেও টিচারদের সাথে কথা বলা যেত যায়। মাদেরকে এখানে বসে আছেন রোদের মধ্যে, মাদেরকে বলবো আপনারা ছেলেদের বন্ধু হয়ে যান, বাবারা মেয়েদের বন্ধু হয়ে যান। আজকের থেকে দেখেন, ছেলেকে কাছে নিয়ে এসে বসান, ছেলেকে গরম ভাত যখন খাওয়ান তখন পাশে বসে ফ্যান দিয়ে বাতাস করে ঠান্ডা করে নিয়ে খাওয়ান। পড়াশোনার ব্যাপারেও ঠান্ডা গরম 2 রকমভাবে শাসন করতে হবে। শাসন করে যখন সে পড়ার টেবিলে থাকবে, কিছুক্ষণ পর পর আপনি তার পড়ার টেবিলে যাবেন, দেখবেন যে আসলে সে পড়াশোনা করতেছে কিনা। হঠাৎ যদি একদিন আপনি পড়ার টেবিলে যান, মনে করবেন যে কি আম্মা তুমি এসে আমাকে বিরক্ত করতেছো কেন, কিন্তু আপনি যদি সবসময় তাকে দেখাশোনা করেন তখন সে এই কথাটা বলতে পারবে না। ও জানবে যে হ্যাঁ আম্মা তো আমার ভালোর জন্যই করতেছে। আপনি যান, ছেলের মাথায় একটু হাত বুলায় দেন, কি লাগবে, একটু পানি লাগবে নাকি, একটু পানি খাও, অনেকক্ষণ পড়াশোনা করছো, আধা ঘন্টা পড়াশোনা
করছো তুমি একদম পানি খেয়ে নাও, 2 ঘন্টা পড়াশোনা করছো তুমি, একটু ঘরের মধ্যে দিয়ে হেঁটে এসে আবার পড়তে বসো। আমি বলতেছি না যে টেলিভিশন সিনেমা বন্ধ না, আপনার বাড়িতে 3টা বাচ্চা থাকলে 3 জনের 3 রকম পছন্দ, যার যেটা পছন্দ তাকে টেলিভিশনে সেই সিরিজটা দেখতে দেয়, পরে সে এসে আবার পড়তে বসবে, তখন সে নূতন চিত্তে এসে পড়াশোনা করতে বসবে। এইভাবে ছেলেপেলেদেরকে বন্ধুর মতন আচরণ করতে হবে। সেই পাকে আর দুটাকে আপনি দেখলেন যে হ্যাঁ তাদের কি পরীক্ষার খাতাগুলো সবসময় চেক করতে হবে, সেটা ভালো হোক খারাপ হোক সবসময় চেক করতে হবে। আর আমাদের কলেজের যে শিক্ষকরা আছেন তারা তো A ক্লাস, সকলেই খুবই ভালো শিক্ষক। আপনারা যখন খুশি তখন আসবেন তাদের কাছে, এসে তাদের সাথে দেখা করবেন, তারা কোনো তার কিন্তু কোনো হদিস নাই। পাশাপাশি পড়াশোনা বাদ দিয়ে আড্ডা মারার, মোবাইল নিয়ে আড্ডা মারার, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারার সুযোগ কিন্তু আমাদের হলগুলোতে নেই। তার কারণ রাত 11টা 12টা তৈরি করেছে যেন আমরা নিজেদের মতো করে ছাত্রদের পড়াশোনার একটা পরিবেশ দিতে পারি এবং প্রত্যেকটা ছাত্রাবাসে 3 জন করে শিক্ষক দায়িত্ব। পরবর্তীতে যখন দেখতে পেলাম যে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের শিক্ষকদের নিয়ন্ত্রণে আমাদের কলেজের ভাড়াকৃত বাড়িতে অবস্থান করছে, তারা ফলাফল অন্য ছাত্রদের চেয়ে অনেক ভালো করছে এবং যেখানকার প্রতিটি কণা ওনারাই করছে, ওনারা ছাড়া এখানে কারোর সামান্যতম অবদান নেই। এবং আমরা এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি, একটা ধন্য প্রতিষ্ঠানে, এখানে অনেক মানুষ তৈরি করেছে যেন আমরা নিজেদের মতো করে ছাত্রদের পড়াশোনার একটা পরিবেশ দিতে পারি এবং প্রত্যেকটা ছাত্রাবাসে 3 জন করে শিক্ষক দায়িত্ব। এবং এটার মূল কারণ কিন্তু আপনারা অভিভাবকদের ছাত্রছাত্রীরা যেভাবেই বোঝাক না কেন, মূল কারণ কিন্তু তারা স্বাধীনভাবে থাকে। তার কিন্তু কোনো অভিভাবকদের ছাত্রছাত্রীরা যেভাবেই বোঝাক না কেন, মূল কারণ কিন্তু তারা স্বাধীনভাবে থাকে। তার কিন্তু কোনো হদিস নাই। পাশাপাশি পড়াশোনা বাদ দিয়ে আড্ডা মারার, মোবাইল নিয়ে আড্ডা মারার, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারার সুযোগ কিন্তু আমাদের হলগুলোতে নেই। তার কারণ রাত 11টা 12টা রাজনীতির জাগাত করেন, জনগণের কাছে রাজনীতি, স্কুলের ছাত্রদের কাছে রাজনীতি নেই, এখানে কোনো রাজনীতি করা হবে না। আমি সরকারি আকরের কলেজেও আমি ডেট দিয়েছিলাম, এখানে যখন আসবে ঢুকবে, এখানে কেউ রাজনীতি করতে পারবে না, বাইরে যায় রাজনীতি করবে, কলেজ থেকে বাইরে যাও রাজনীতি। এখন যে অবস্থা দাঁড়ায় গেছে, আমি কতটুকু করতে পারবো হয়ে জানি না। যদি বর্তমানে এমপি আমাকে সহযোগিতা করে, তারপরে আমি এই কলেজ শিক্ষার ব্যবস্থা উন্নয়ন আমূল আমি পরিবর্তন করে দিচ্ছি। দেখবেন যে এখান থেকে না, সিরাজগঞ্জ থেকে আগে যেমন আসছে ছাত্ররা এসে ভর্তি হয়েছে, ঢাকার থেকে এসে ভর্তি হয়। এমন একটা মানসম্পন্ন কলেজ, কত পরিবেশ কি খারাপ না, পরিবেশ তো ভালো। সুতরাং শিক্ষকরা যদি ওদের টিনের ঘর যখন বৃষ্টি পড়ে তখন যদি যে শিক্ষক পড়াতে পারে না, যে শিক্ষক কলেজে একটা ছাত্রদের সাথে রাজনীতি করে, টিনের মতো বদলা আসবে। বৃষ্টি হলে যখন পানি পড়লে টিন বদলায়, ওই শিক্ষকও বদলায়। সুতরাং আমি আমার বয়স এখন 85 বছর পার হয়ে গেছে। এই কয়েকটা ধরদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, ততদিন যে দল যে আসুক আমি আর পিছপা হব না। আমি দেখলাম যে এমপি সাহেবরা 15 বছরে কী কাজ করছে আমার উন্নয়ন উপজেলা শিক্ষা ক্ষেত্রে। একটা প্রতিষ্ঠান করতে পারছে, একটা প্রাইভেট স্কুল করতে পারছে, কেউ কী করছে নাম পরিবর্তন, তার বাবার নাম লাগাইছে, আমার সম্পদ বাঁচছে তার বাবার থাকবে, এইটুকু হাঁটাতে করে। যাই হোক, আজকে অভিভাবক সঙ্গে এখানে কিছু বলবো না, কিন্তু আমি কথা এই জন্যে
আপনার সন্তান যখন এখানে পাঠান তখন তো আপনার সন্তান না, তখন তো আমার সন্তান, তখন তো এই প্রিন্সিপালের সন্তান, এই শিক্ষকদের সন্তান। যখন এই ধর্মের মধ্যে ঢুকবে তখন কিন্তু আমাদের সন্তান। তাদের সকল দায়িত্ব তাদেরই দেখার দায়িত্ব। তাদের কীভাবে ম্যানার হবে, কীভাবে শিক্ষা দিতে হবে, কীভাবে বসতে হবে, কারোর সাথে কথা বলতে কীভাবে দাঁড়াইতে হবে, সব শিক্ষায় শিক্ষকরা। আমি এখানে যা বক্তব্য শুনলাম অভিভাবকদের, কিন্তু কোনো অভিভাবকের কাছ থেকে শুনলাম না এই যে রেজাল্ট কেন হলো। তারা তো দেখেন জিপিএ 5 পেয়েছে, এই জিপিএ 5 পাস ছাত্ররা কেন এসে এই রেজাল্ট হলো? ওখানে তো পরীক্ষায় জিপিএ 5 পায় আসলো, তাহলে এখানে কেন? এটাকে আপনারা খবর দিয়েছেন যে এটা তো কেউ বলবেন। আমার তো ভালো ছেলে আপনাকে তো পাঠাচ্ছে, সে আমার এই ভালো ছেলে না জিপিএ 5 জিপিএ 2.5 হয়ে গেছে, হ্যাঁ অর্ধেক হয়ে গেছে। কেন? এইখানে কিন্তু কোনো অভিভাবক এই রেজাল্ট নিয়ে কোনো কথা বলেন। আপনাদের দোষ আছে বলতে হচ্ছে খবর দেন না, এ করেন না, ও করেন। ঠিক আছে, সব অভিভাবকই ওই রকম সচেতন অভিভাবক না, তারা খবর নিতে পারে না। কিন্তু আমি আজকে একটা চিঠি আপনাদের সঙ্গে পড়ে শোনাবো আমেরিকার প্রেসিডেন্ট, যাতে করে আপনারা বুঝতে পারেন যে অভিভাবকের কী দায়িত্ব আর শিক্ষকের কী দায়িত্ব। আমি এখানে নির্ভয়ে এমন ছাত্র আছো যে নির্ভয়ে কথা বলতে পারো যে কেমন পড়াশোনা হয়, বলতে পারবে কোনো ছাত্র নাই? আচ্ছা, আমি এখন একটা এই প্রেসিডেন্টের বাকিটা পড়েই আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। ঠিক আছে, আমার পুত্রকে অবশ্যই শিখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শিখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। ঠিক আছে, আমার পুত্রকে অবশ্যই শিখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শিখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন স্বার্থপর নেতা থাকেন। তাকে শিখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধুও থাকে। আমি জানি এটা শিখাতে তার সময় লাগবে, তবু যদি পারেন তাকে শিখাবেন $5টি কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শিখাবেন কীভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কীভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন হাসির গোপন হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন হাসির গোপন সৌন্দর্য তাকে শিখাবেন। সে যেন আগে ভাগে বুঝতে শেখে যারা নিপীড়নকারী তাদেরকে সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শিখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক।
নিজের উপর তার যে সুমহান আস্থা থাকে, এমনই সবাই যদি এমনকি সেটা যদি ভুলও মনে হয়, তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় সুযোগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার সাথে কথা শুনে এবং তার সত্যের পর্দায় থেকে যেন ভালোটাই গ্রহণ করে, এই শিক্ষাও তাকে দিবেন। সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে যে লজ্জা নেই এটাও তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে যেন সাবধানে থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়ে ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, যেন তার বীর হবার ধৈর্য। তাকে এই শিক্ষাও দিবেন নিজের প্রতি যেন সে সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন।